ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই চ্যানেল কোনো প্রকার ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এই সিরিজে উল্লেখিত গল্পের সকল নাম, চরিত্র, ঘটনা, স্থান সম্পূর্ণরূপে স্রষ্টার কাল্পনিক চিন্তাভাবনার প্রকাশস্বরূপ, যা কেবলমাত্র মনোনয়ন এবং বিনোদনের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে। গল্পে কোনো কারণে বাস্তব কোনো ঘটনা বা কোনো জীবন কাহিনীর সাদৃশ্য থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। আমাদের চ্যানেল কোনো নির্দিষ্ট জাতি, রাষ্ট্র বা ধর্মকে নির্দেশ করে না। এই অডিও সিরিজের মাধ্যমে কোনো রকম সহিংসতা, কুসংস্কার, অমানবিকতার প্রচারও করা হয় না। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কার সাথে? এক বড় বাড়ির ব্যবসায়ী ছেলের সাথে। এটা শুনে আমার ভিতরটা মেঘলা আকাশের মতো কালো মেঘে ভরে গেল। আমার কান্নাটা গলার কাছে আটকে রেখে আমি বললাম, কেন প্রিয়? আমি অনেক চেষ্টা করেছিলাম সৌমিক। তুমি সত্যিই চেষ্টা করেছিলে? হ্যাঁ, অনেকবার বলেছি বাবাকে যে আমি একজনকে ভালোবাসি, বাবা বিয়ে দিয়ে দাও তার সাথে। কিন্তু উনি কোনো কথাই শোনেননি, বরং বলেছিলেন আমার সম্মান ডোবানোর ইচ্ছে না থাকলে আমার পছন্দের ছেলেকে বিয়ে করিস। এটা শোনার পর আমি পারিনি সৌমিক। আমাকে তুমি ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। ওর কথা শুনে আমার কষ্ট হচ্ছিল ঠিকই, তবে ওর প্রতি শ্রদ্ধাটাও না বাড়িয়ে পারছিলাম না। একটা মেয়ে তার বাবার থেকেও বেশি কোনো মানুষকে ভালোবাসতে পারে না, আর নিজের বাবার সম্মান তার কাছে সবচেয়ে বড়। সেই সম্মানের জন্য নিজেকে বিলিয়ে দিতে চায় যে মানুষ, তাকে আর যাই হোক বিশ্বাসঘাতক বলা চলে না। মেয়েটা এবার একটা আবদার করলো। ওর গলাটা বড্ড শুকনো শোনালো। একটু একটু জড়িয়ে ধরবে প্লিজ? না, কেন? তুমি আমার হয়েও আমার না। তুমি এখন পরবধূ, তোমাকে স্পর্শ করাও পাপ। সম্ভবত আমার কথায় ওর ভেতরটা জ্বলে গেল। করুণ গলায় বলল, কিন্তু আমি তো তোমাকে এখন ভালোবাসি। আমিও ভালোবাসি, তবে এই ভালোবাসাটা অনেকটা চাঁদ আর ছাদে দাঁড়িয়ে থাকা মানুষের মতোই। চাঁদটাকে সে পছন্দ করে, কিন্তু পাওয়ার আশা নেই। দূর থেকে দেখাই তার শেষ চেষ্টা। অনেক সাহিত্যের বই পড়েছ তুমি। আমি এবার কি বিদায় নিতে পারি? অবশ্যই, তবে একবার আমার চোখের দিকে তাকাও। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই ডাগর ডাগর আর কালো দুটি চোখ। আমি যে চোখের মায়াতে পড়েছিলাম সেই চোখ। ওর চোখ ছলছল করছে, আমার দিকে একভাবে তাকিয়ে আছে। ওর চোখে অনেক কিছু ভেসে আছে। আমি যেন দেখতে পাচ্ছি যে আমার জন্য ভালোবাসার কষ্ট। আজ থেকে 6 বছর আগে ওকে প্রথম দেখেছিলাম ওদের স্কুলে। আমি সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ ও আমার সাইকেলের সামনে এসে পড়ল। আমি ঢাল সামলাতে না পেরে ধপাস করে পড়ে গেলাম। ও সরি, আমি আমি আসলে দেখতে পাইনি। আর তখনই আমি মুখ তুলে তাকালাম। কালো কাপড়ে ঢাকা ওর শরীর, কিন্তু দুটো মায়াবী চোখ দেখা যাচ্ছে। তারপর আমি বলে উঠলাম, এই রাস্তায় চলার সময় কোথায় দেখো বলো তো? আসলে আমি বুঝতে পারিনি আপনি আসছেন। থাক থাক হয়েছে। উফ, কতটা দেখো, কতটা কেটে গেল।
ঘোড়ার ডিম দেখে চলতে পারে না, আজব সব মানুষজন। রাস্তায় কি করে চলতে হয় সেইটুকুও জানে না। দাঁড়ান, আমার কাছে মলম আছে, আমি লাগিয়ে দিচ্ছি। আমি এবার একটু নরম হয়ে গিয়ে বললাম, আরে না 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 না, ও সেরে যাবে। সরি। হ্যাঁ, ঠিক আছে। মেয়েদের সাথে আমি কথা বলি না, এমনকি কোনো মেয়ে আমার সাথে জোর করে কথা বললেও আমি বলি না। আর মেয়েদের দিকে দেখার কথা যদি হয়, আমি মেয়েদের দিকে তাকাইও না। কিন্তু এই মেয়েটা একটু আলাদা, একটু অন্য। এর চোখের দিকে তাকাতেই একটা ভালো লাগা কাজ করলো মনের মধ্যে। মেয়েটা চলেই যাচ্ছিল, আমি তাকে ডেকে বললাম, "আহ, আচ্ছা বলছি, আহ, তোমার নামটা জানতে পারি?" রোশনি। আমি সাইকেলটা নিয়ে বাজারে চলে গেলাম। তবে ওর ওই দুটো চোখ বারবার আমার সামনে ভেসে উঠছিল। মা সেদিন বলেছিল 5 কেজি আলু আর 1 কেজি পেঁয়াজ আনতে। আমি নিয়ে গেলাম তার ঠিক উল্টো, 1 কেজি আলু আর 5 কেজি পেঁয়াজ, 500 মুড়ি, 100 লঙ্কা আর 50 হলুদের বদলে 50 লঙ্কা, 100 মুড়ি আর 500 হলুদ নিয়ে ঘরে ফিরলাম সেদিন। ছোট থেকেই আমি প্রেম নামক সম্পর্ক থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছি। যেমন একবার আমার এক বন্ধুর বোন আমাকে হঠাৎই প্রপোজ করে, কিন্তু আমি সেই মেয়েকে বোঝাই কি করে যে আমি একটা এমন ছেলে যে প্রেম শব্দটা থেকে পালিয়ে বাঁচে। তাকে যাই হোক করে বোঝালাম, শেষ পর্যন্ত তাকে বললাম, তুমি বড় হলে তোমাকে ভালোবাসবো। তবে এই মেয়ের দিকে দেখে একটা নতুন অনুভূতি আসছে মনের মধ্যে। তবে এটাই কি সেই প্রেম, যে প্রেমে মানুষ নষ্ট হয়ে যায়? আমি তো শুনেছি যে প্রেমে পড়লে সত্যিই মানুষ নষ্ট হয়ে যায়। যদি তাই হয় তবে এই প্রেমে পড়ার কোনো কারণ হয় না। মনের গভীরে কোনো এক জায়গায় বারবার এই মেয়েটার চোখ ভেসে উঠছিল। ওই দিনের পর থেকে মেয়েটাকে আর দেখতে পাইনি রাস্তায়। একবার স্কুলের সামনে গিয়েছিলাম, তবে দেখা হয়নি। যাক, তবু মন থেকে একটু হলেও আড়াল করা গিয়েছিল মেয়েটাকে। সপ্তাহখানেক পরেই মেয়েটাকে দেখার খুব ইচ্ছে গেল। প্রায় স্কুলের সামনে চায়ের দোকানে বসে থাকতাম। আমার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিতাম। একদিনের কথা, সেদিন বৃষ্টি হচ্ছিল খুব। মেয়েটা স্কুল থেকে বেরিয়ে বৃষ্টিতে ভেজার ভয়ে চায়ের দোকানে এসে ঢুকলো। আমি যে পাশেই রয়েছি সেটাও খেয়াল করেনি। আমি বললাম, কেমন আছো? ও আমার দিকে তাকিয়ে না কোনো কথা বললো না। দুটো জিনিস মাথায় এলো, নয় লজ্জা পাচ্ছে, আর না হলে ইগনোর করছে আমাকে। তারপর আবার বললাম, চিনতে পারলে আমাকে? আপনি কেন আমার সাথে কথা বলার চেষ্টা করছেন? আমার একটু ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। এত রাগের সাথে কথাগুলো বললো যে আমার একটু কেমন লাগলো। তারপরে বিড়বিড় করে কি সব যেন বলতে লাগলো। তারপর আমি বললাম, এই তুমিই তো সেদিন যে আমার সাইকেলের সামনে এসে পড়েছিলে, মনে পড়ছে? আর আমার ওই আরে পাটা কেটে গেল, মানে ইয়ে আর কি, ওই। ও, আপনি? আমি চিনতে পারিনি আপনাকে। আসলে এখানে কিছু ছেলে আছে যারা আমাকে আর আমার বান্ধবীদের বিরক্ত করে, তাই আমি ভেবেছি অন্য কেউ। এটা বলে সে আবারও চুপ করে দাঁড়িয়ে থাকলো। আমি খেয়াল করলাম আমার হাতের দিকে, কেমন যেন কাঁপছে। তোমার হাত কাঁপছে, কিছু হয়েছে কি? আসলে আমার গায়ে জ্বর আছে। ও, কি বলছো? আরে চলো তাহলে তোমাকে বাড়ি ছেড়ে দিই। একা একা কি করে যাবে? না না, আমার বাবা রেগে যাবেন। বৃষ্টি আরো বেড়ে চলল। তা দেখে আমি ওকে বললাম, তুমি এখানে বসো, কাকা একটা চা দাও। তোমার বাবাকে ফোন করে ডাকবে? আমার কাছে তো মোবাইল নেই। আমার মোবাইল থেকে করো। দিলে খুব উপকারিত হব। আমি আমার মোবাইল ওর দিকে বাড়িয়ে দিলাম।
হ্যালো, হ্যালো বাবা, বাবা আনতে আসবে তো? আমি তো বাড়িতে নেই রে মা। কিন্তু বাবা আমার গায়ে তো জ্বর। কি বলিস? আমি তো কলকাতায় এসেছি। আচ্ছা, তুই কোথায় আছিস এখন? এই তো স্কুলের সামনে চায়ের দোকানটাতে। কার মোবাইল থেকে কল করলি? এখানে একটা ছেলে দাঁড়িয়েছিল, তার থেকে। তুই চিনিস ছেলেটাকে? আমি একবার ওর সাইকেলের সামনে ভুল করে এসে গিয়েছিলাম আর ও পড়ে গিয়েছিল, তাই যেটুকু চিনি। আচ্ছা দাঁড়া, আমি দেখছি কাকে পাঠানো যায়। দেখলাম রোশনি কেমন যেন কাঁপুনিটা ওর বেড়েই চলেছে। তা দেখে আমি আমার জ্যাকেটটা ওর গায়ে দিতে গেলাম। এ নাও, এটা গায়ে দাও। না না, আমি ঠিক আছি। আরে নাও না, আমি কোনো খারাপ ছেলে না, আমাকে বিশ্বাস করতে পারো। আমার হাত থেকে জ্যাকেটটা নেওয়ার সময় ওর হাতটা আলতো স্পর্শ করলো আমার হাতে। তোমার হাত তো খুব ঠান্ডা। ও সরি। না না, সরি বলার কি আছে, ঠিক আছে। না মানে জাস্ট টাচ হয়ে গেল। ওকে ওকে, এ নাও, চা নাও। আমি তোমাকে বাড়ি রেখে আসবো? না, আমার বাবা কাউকে পাঠাবেন। তুমি আমার ছাতাটা নিয়ে যাও, আমি তোমার থেকে কিছুটা দূরে দূরে যাব, তাহলেই তো হয়ে যায়। বলার জন্য ধন্যবাদ, কিন্তু আমার বাবা কাউকে পাঠাবেন। আমার মোবাইলে একটা কল এলো, দেখলাম আননোন নাম্বার। তাই রোশনিকে বললাম, তোমার বাবার নাম্বার তো এটা? দিন। হ্যাঁ বাবা, আসবে তো? কাউকে পাচ্ছি না রে মা। তোর কাছে ছাতা আছে? থাকলে চলে আয় না। আচ্ছা, ঠিক আছে বাবা। রোশনির মুখ দেখে মনে হলো যে তার বাবার ওপর চটেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার কাছে ছাতা আছে? আমারটা নিয়ে যাও। থাক, আমি ভিজে ভিজেই বাড়ি যাব। তোমার গায়ে যে জ্বর। থাকুক। আমার ছাতাটা নিয়ে যাও, কাল আমি এই চায়ের দোকানেই থাকবো, দিয়ে দিও, ব্যাস তাহলেই তো হয়ে যায়। কিন্তু আপনি কি করে যাবেন আমাকে ছাতা দিলে? আমি বুক ফুলিয়ে বললাম, গরিবের ছেলেরা বৃষ্টিতে ভিজলে কিছু হয় না ম্যাডাম, আমরা মাঠে ঘাটেই বড় হয়ে গেছি। সেদিন বাড়ি ফিরে জ্বরে পড়লাম। 4 দিন পর জ্বর ছাড়লো আমার। তারপর সেদিনই গেলাম চায়ের দোকানে। শুনলাম স্কুল ছুটি। শুনে মনটা খারাপ হয়ে গেল, যদিও তা কি করা যাবে, ভাগ্যটাই হয়তো একটু খারাপ যাচ্ছে। তবে চিন্তা এটাই বারবার আসছে মাথাতে, আমি কি করে দেখবো রোশনিকে। 3 দিন স্কুল ছুটি ছিল। 3 দিন পর আমি সাইকেলে বাজারে যাচ্ছি। হঠাৎ আমার সাইকেলের সামনে এসে রোশনি পড়ল। এই যে ছাতাটা কি নেবে তোমার বাবা? আমার বাবা নেই। ও সরি, আমি জানতাম না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই নাও তোমার ছাতা। ঠিক আছে। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? হ্যাঁ মানে অবশ্যই অবশ্যই, কেন না। কোথায় যাচ্ছ? এই একটু বাজারের দিকে। বাই, আবার দেখা হবে পরে। হ্যাঁ হায়, বুকের ভিতরটা যেন ধুক 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 করছে। তাহলে এটাই কি প্রেম? উফ, কেমন জিনজিন করা ব্যথা। আজও বাজারে গিয়ে ভুল জিনিস কিনে বাড়ি ফিরলাম। মা বলল, কিরে সৌম, তোর কি হয়েছে বলতো আমাকে? আগের দিনও এই করেছিলি আর আজকেও? কোনো টেনশনে আছিস নাকি রে বাপ? না 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 না, টেনশন আবার কিসের হবে? তাহলে কিসের চিন্তা বলতো? কিছু না মা। কি জানি বাবা, এই ছেলের কি হলো? স্কুল ছুটির সময় আমি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকি, আর রোশনি যাবার সময় আমাকে দেখে হাসে আর বাড়ি যায়। আর আজকে আমি ওর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু
অন্যের। আমাদের দুজনের চোখের জলের ফোঁটা কিছুতেই যেন বিদায় নিচ্ছে না আজকে। তবে এবার আমিই বলে উঠলাম, এবার আমি আসি, বুঝলে? হ্যাঁ, ভালো থেকো সৌমিক। তারপর আমি পিছনে ফিরতেই ও বলল, তুমি বিয়ে করবে তো? না, কেন? কারণ আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি শুধুই তোমার, অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। আমার কাছে কথার দাম অনেক। তাহলে তুমি কি একাই কাটাবে সারা জীবন? হয়তো কাটাতে হবে, তবে আমি অপেক্ষায় থাকবো তোমার ফিরে আসার, এটা জেনেও যে তুমি কখনোই আমার হবে না। মন থেকে তোমাকে ডাকবো, একটাই ডাক বারবার তোমার দিকে এগিয়ে যাবে, ফিরে এসো, ফিরে এসো প্রিয়। আর যদি বলো সারা জীবনের কথা, জীবনের কি কোনো দাম আছে? 2 সেকেন্ডে ধরিতে ঝুললেই তো জীবন শেষ, তাই না? চোখের নিমেষে আমার হাতটা নিজের মাথায় রেখে দিল রোশনি। বলো তুমি কোনো খারাপ কাজ করবে না? বলতে পারবো না। তোমার মনের মধ্যে যদি আমার জন্য প্রেম না থাকে তাহলে তুমি চলে যাও, আর যদি থাকে কথা দাও তুমি আত্মহত্যা থেকে দূরে থাকবে। ঠিক আছে, না, তুমি এবার যেতে পারো। গুড লাক। লাক লাক আমার ভালো নয়। যাই হোক, গুড বাই। আমি পিছনে ঘুরলাম, সেও ঘুরে এগিয়ে যেতে লাগলো। সেই দিনের ঠিক উল্টো, সেদিন আমি ওকে প্রপোজ করতে গিয়েছিলাম। ও হেঁটে এসেছিল আমার দিকে, আর আমিও হেঁটে এগিয়ে যাচ্ছিলাম ওর দিকে। ও জানতো আমি ওকে প্রপোজ করব, কারণ ছেলেদের নজর মেয়েরা আগেই বুঝে ফেলে। সামনে গিয়ে আমি লজ্জার সাথে বলেছিলাম, অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা শুনি? আমি তোমাকে বহুদিন থেকে মানে মানে কি? মানে তুমি অনেক ভালো। রোশনি কোমরে হাত দিয়ে বাঁকাভাবে তাকিয়ে বলল। নিশ্চয়ই এটা বলার জন্য এখানে ডাকুনি। কি বলতে চাও বলো না। আমি তোতলাতে তোতলাতে বললাম, আসলে আমি তোমাকে হ্যাঁ, তারপর? মানে ভালো লাগে। কাকে? তোমাকে না, মানে তুমি আসলে ইয়ে কি সব বলছি আমি। উফ বাবা, বলেই ফেলো না পুরোটা। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, বুঝলাম, এই ব্যাপার। হ্যাঁ মানে চলো ওই চেয়ারটায় দুজনে বসি, বাকি কথা গিয়ে হবে। আচ্ছা চলো। ওখানে একটা সিমেন্টের চেয়ারে দুজনে পাশাপাশি বসলাম। ও বলল, এই বিকেলটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর। সূর্য ডুবে যাচ্ছে, চারিদিকে পাখির ডাক, আর তুমি আমার পাশে বসে আছো। আমি খুব ভয়ে ভয়ে বললাম, আমি তোমাকে যেটা বললাম তার উত্তর দেবে না? হ্যাঁ, দেব তো। নিঃসন্দেহে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমি মুসলিম মেয়ে। হ্যাঁ জানি, তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হওয়া অসম্ভব। হ্যাঁ তাও জানি। তাহলে কেন আমাকে ভালোবাসতে চাও? ভালোবাসতে গেলে কারুর অনুমতির দরকার পড়ে না, বুঝলে?
রোশনি, আচ্ছা, আমার প্রেমে কেন পড়লে? এই প্রশ্নে আমি একটু বিচলিত হয়ে বললাম, প্রেম জেনে হয় নাকি? আচ্ছা, খুব তো কবি কবি ভাব নিচ্ছ। কবি ভাব নয়, সত্যিই প্রেম করা যায় না, প্রেম আপনিই হয়ে যায়। আমার তো তাই লাগে। আচ্ছা, তাই মানলাম। কিন্তু বলো, আমাকে কি দেখে পছন্দ করলে? তোমার নিস্তব্ধতায়, তোমার চলাফেরায়, তোমার নরম হৃদয়ে আমি মুগ্ধ। রোশনি হঠাৎ হেসে উঠল, দূরে তাকিয়ে বলল, তুমি কিন্তু ভালো লেখক হতে পারো। হুম, তুমি কি আমাকে বিয়ে করবে সৌমিক? অবশ্যই করব, বিয়ে করব বলেই তো প্রেম করছি। কিন্তু এই সমাজ কি আমাদের মানবে? আমি তোমাকে ভালোবাসি, সমাজ কেনা, কে কি বলবে সেটা আমার ভাবার বিষয় না। জানো, আমি কখনো কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইনি, কারণ আমার বাবা খুবই স্ট্রিক্ট। আমি জানতাম আমার বাবা আমার প্রেম কখনোই মেনে নেবে না। অনেকদিন আগে থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু তোমাকে না বলার এই একটাই কারণ। সময় আসলে তোমার বাবাও মেনে নেবে। আর একটা কথা বলি, আমি তোমাকে ভালোবাসি, তোমার ধর্ম অথবা কালচারকে আমি ঘৃণা করি না। আমার সাথে বিয়ের পরে তুমি তোমার ধর্ম নিয়ে থেকো, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। রোশনি হঠাৎ হাসলো, তারপরে উঠতে উঠতে বলল, আমি আজ আসি। কাল চায়ের দোকানে দাঁড়াচ্ছি তাহলে। সেদিনও উঠে চলে যাওয়ার সময় আমার দিকে বারবার ফিরে ফিরে তাকাচ্ছিল আর মুচকি হাসছিল। কিন্তু আজ তার বিপরীত, আমার দিকে বারবারও তাকাচ্ছে আর চোখের জল মুছতে মুছতে এগিয়ে যাচ্ছে ওর নিজের পথে। যতটা তাড়াতাড়ি সম্ভব পা চালালাম আমি। বাড়িতে ঢোকার আগে চোখটা মুছে নিলাম। বাড়িতে ঢুকেই সোজা আমার রুমে ঢুকে চিটকিনি তুলে দিয়ে খাটের এক কোণে চুপ করে বসে বসে কাঁদতে লাগলাম। মনে পড়ে যাচ্ছে সেই দিনটা যেদিন আমি প্রথম ওর হাত ধরি। ওকে স্পর্শ করবো না ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে দুজন দুজনের প্রতি আকর্ষিত হতে শুরু করেছিলাম। একদিন একটা ঝিলের ধারে দাঁড়িয়ে কথা বলছিলাম দুজনে। সামনে একটা চেয়ার আছে সিমেন্টের, তার উপরে হাত রেখে আছে রোশনি। আমার কি মনে হলো জানি না, কিছু না বলেই ওর হাতের ওপরে হাত রাখলাম। তারপরও বলল, বাবা, তুমি তো বললে আমাকে ছোবে না। আমি লজ্জায় হাত সরিয়ে নিয়ে বললাম, না মানে সরি। ধুর পাগল, আমি তো এমনি বললাম। ধরো না হাতটা। সেদিন প্রথম ওর হাত ধরেছিলাম, আর আজ সেই হাত অন্যের হাতে। একটা সময় ছিল যখন ও আমার কাঁধে মাথা রেখে শান্তি পেত, আর আমিও শান্তি পেতাম ওর মাথা আমার কাঁধে পেয়ে। কিন্তু এখন ওকে অন্যের কাঁধে মাথা রাখতে হবে। অন্য একজনকে খুশি করার জন্য নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে মাথা রাখতে হবে একটা অন্য মানুষের কাঁধে। আর চোখ দিয়ে না জল গড়িয়ে পুরো টি শার্টটাই পড়ছে। একটা বালিশকে বুকে চেপে রেখে আমি অজন্য এনে কাঁদছি। এখন মনে হচ্ছে কেন করলাম প্রেম, কেন দেখা হলো ওর সাথে আমার, কেন দেখা হলো। আমার স্মৃতিগুলো ঝাঁকুনি দিচ্ছে আমার মাথায়। একটা ব্যথা অনুভব করছি আমার বুকের বাম দিকটাতে, সেই চিনচিন। তবে এটা সেই প্রেম পাওয়ার সুখে নয়, এটা যেন এক খালি খালি বেদনা। এটা কি তাহলে এখন প্রেম পরিণতির ব্যথা? মনে হচ্ছে ঝুলে পড়ি পাখায়। যখন এটা ভাবছি তখনই যেন কানের সামনে একটা গলা ভেসে আসছে। বলো,
তুমি কোনো খারাপ কাজ করবে না? চোখ দুটো বন্ধ আছে আমার, খুলতে পারছি না। কোনো এক অজানা ব্যথা আমাকে অসুস্থ করে দিচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে? যদি আমি ঘুম থেকে না উঠতে পারি সেটাই শ্রেয়, কারণ যদি আমি ঘুম থেকে উঠে পড়ি আবার সেই ব্যথা আমায় কুড়ে কুড়ে খাবে। চোখ খুলতে ইচ্ছা হচ্ছে না। আমি তো জানতাম এটা হবে, তবে কেন এত ভেঙে পড়ছি? আমি নিজেকে শেষ করতে পারবো না, আর এই জায়গায় থাকতেও তো পারবো না। আমি এই শহরে আর থাকবো না। আমার বন্ধুর দাদা অনেক মানুষকে বিদেশে পাঠিয়েছে, আমিও চলে যাব। চোখ মুছে নিলাম, সিগারেটের প্যাকেট আর দেশলাইটা ড্রয়ার থেকে বার করে একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোয়ার সাথে আমার সব কষ্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার ভেসে আসছে ওর গলার আওয়াজ। আমি আর পাচ্ছি না যেন। শান্তি চাই আমি একটু ঘুমোতে চাই শান্তিতে। আমি একটু ঘুমোতে চাই শান্তিতে ঘুমোতে চাই আমি। ঈশ্বর আমায় শান্তিতে একটু ঘুমোতে দাও। কত রাত জেগে আছি, ঘুমোতে দাও।